আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আসলে এতগুলো ক্লাস হয়ে গেল, তোমাদেরকে আমি চিনছি না, জানছি না, এটা একটা আফসোসের বিষয়। তবুও আমরা মোটামুটি এই মহামারীকালীন সময়ে যতটুকু পারছি আমাদের চেষ্টাটা চালিয়ে যাব। তোমরাও এই ক্লাসগুলিকে ফলো করবে বলেই আমরা সবাই আশা করি। তো একাদশ শ্রেণীর অনলাইন প্রাণীবিদ্যা ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা গত ক্লাসে পড়েছিলাম হাইড্রার খাদ্য গ্রহণ প্রক্রিয়া, হাইড্রার খাদ্য পরিপাক প্রক্রিয়া ইত্যাদি বিষয়। আমাদের আজকের ক্লাসের মূল আলোচ্য বিষয় হচ্ছে হাইড্রার চলন। হাইড্রা কিভাবে চলে? আমরা জানি চলন হচ্ছে একটি প্রাণীর বিশেষ বৈশিষ্ট্য। চলন প্রাণী একটি বিশেষ কাজে এই চলন প্রক্রিয়াটি ব্যবহার করে থাকে। তো এক্ষেত্রে হাইড্রা কিভাবে চলাচল করে এটি আমরা আজকে জানবো। এছাড়া আমাদের আজকের আলোচনায় আরও যে সকল বিষয় থাকবে, এটি হচ্ছে প্রাণীর চলন কাকে বলে, হাইড্রার চলন অঙ্গসমূহ, হাইড্রা কী কী অঙ্গ ব্যবহার করে চলন প্রক্রিয়া সম্পন্ন করছে। যদিও অঙ্গ কথাটি বলা এখানে ঠিক নয়, আসলে কী কী অংশসমূহ দেহে হাইড্রার চলন কি ধরনের হতে পারে, কেমন কেমন পদ্ধতিতে হাইড্রা চলন প্রক্রিয়া সম্পন্ন করে। এরপরে রয়েছে প্রধান দুটি চলনের বর্ণনা, পুরোপুরি বর্ণনা, এবং এই প্রধান দুটি চলনের মধ্যকার পার্থক্য। হাইড্রা চ্যাপ্টারে কিন্তু এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বিষয়গুলি পরীক্ষাতে হাইড্রা বিষয়ে এই পরীক্ষাতে কিন্তু এই বিষয়গুলি বেশি আলোচিত হয়ে থাকে এবং পরীক্ষাতেও আসে। সুতরাং আমরা খুব মনোযোগের সাথে ক্লাসটি ফলো করব। দেখা যাক, প্রথমেই আসছি প্রাণীর চলন কাকে বলে। চলন প্রাণীর একটি জৈবিক প্রক্রিয়া। প্রাণীর যখন প্রয়োজন মাফিক কি কি প্রয়োজন হতে পারে, প্রাণীর কি কি প্রয়োজন হতে পারে এই চলন প্রক্রিয়া। আমি স্থবির আছি, আমি এক জায়গায় আছি, আমার কি কি প্রয়োজন হতে পারে যার কারণে আমি চলাচল করব। প্রথমত খাদ্য গ্রহণ। যেহেতু উদ্ভিদের মতো স্থবির অবস্থায় দাঁড়িয়ে থাকলে আমার খাদ্য প্রক্রিয়াটি হচ্ছে না, আমার পুষ্টি প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে না। সুতরাং খাদ্য গ্রহণ আমার অবশ্যই চলনের জন্য একটি তাগিদ। এছাড়া যারা শিকারী প্রাণী, তারা শিকার ধরবার কাজে খাদ্য গ্রহণের উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এছাড়াও সে যদি কোনো বিপদে পড়ে, অর্থাৎ কোনো শত্রু দ্বারা আক্রান্ত হয়, উদ্ভিদের পক্ষে নিজের আত্মরক্ষা করার জন্য দৌড়ে পালানো সম্ভব নয়, কিন্তু একটি প্রাণীর পক্ষে দৌড়ে পালানো সম্ভব, কারণ প্রাণী চলন সম্পন্ন করে। সুতরাং কোনো শত্রু দ্বারা আক্রান্ত হলে নিজের আত্মরক্ষার্থে প্রাণী কিন্তু চলাচল করতে পারে। এই সকল বিষয়গুলি কারণেই প্রাণী চলাচল করে থাকে। এছাড়া বিরূপ কোনো পরিবেশের প্রতিক্রিয়ায় প্রাণী চলতে পারে, যেমন কোনো গরম, তাপ ইত্যাদি বিষয়গুলি যদি আসে পরিবেশের উপরে পড়ে, তাহলে সেই উদ্দীপনে উদ্দীপ্ত হয়ে প্রাণী কিন্তু চালিত হয়। তো যে প্রক্রিয়ায় কোনো প্রাণী বাহ্যিক বা আভ্যন্তরীণ উদ্দীপনার প্রতি সাড়া প্রদান করে কোনো অঙ্গ বা অঙ্গাংশের সহায়তায় নিজের প্রচেষ্টায় দেহের স্থানান্তর ঘটায়, তাকে চলন বলে। আমাকে কেউ একজন সরিয়ে নিয়ে গেল, এটা আমার চলন হলো না, নিজস্ব প্রচেষ্টায় নিজের দেহের অঙ্গ অথবা অঙ্গাংশ। কারণ অঙ্গ ব্যাপারটি আসলে বেশ বড় একটি বিষয়। অনেকগুলো কলা বা অনেকগুলো কোষের সমন্বয়ে গঠিত হয় একটি অঙ্গ। কিন্তু হাইড্রা বা আরও এককোষী প্রাণীরা যারা রয়েছে, তাদের ক্ষেত্রে আসলে অনেকগুলো কোষ ব্যবহার করে একটি অঙ্গ তৈরি করা, এটা কিন্তু আসলে দেহের মধ্যে সংগঠিত হয় না। কোষ কলাগুলি ততগুলো সুগঠিত নয়, সেক্ষেত্রে তাকে অঙ্গ বলা যায় না। কিন্তু দেহের একটি অংশকে ব্যবহার করে প্রাণী যখন নিজেকে এক স্থান থেকে অন্য স্থানে চালিত করে, তখন তাকে বলা হয় চলন। এখন হাইড্রা কিভাবে চলছে? হাইড্রার চলন অংশসমূহ বা অঙ্গসমূহ যেটাই বলি না কেন, এর প্রথম হাইড্রার যে সবচেয়ে বেশি যে অংশটিকে হাইড্রা চলনের ক্ষেত্রে ব্যবহার করে থাকে, তা হচ্ছে পেশি আবরণী কোষ। পেশি আবরণী কোষটি হচ্ছে, আমরা প্রথম হাইড্রার ক্লাসে বলেছিলাম যে হাইড্রার দুটি কোষের স্তর থাকে, একটি হচ্ছে এপিডার্মিস স্তর, একটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস স্তর। এবং
এপিডার্মিস স্তরের সবচেয়ে বেশি যে কোষটি পাওয়া যায়, যেটা একটু কোষের স্তর, 7 ধরনের কোষ পাওয়া যায়। 7 ধরনের কোষের মধ্যে সবচেয়ে বেশি প্রাপ্ত যে কোষটি তার নাম হচ্ছে পেশি আবরণী কোষ। এবং আমরা তখন বলেও ছিলাম পেশি আবরণী কোষ কেন বলা হয়, কারণ এই কোষটি দ্বারাই প্রাণীর এই হাইড্রার পুরো আবরণটি গঠিত হয় এবং হাইড্রা নিজের দেহকে সংকুচিত প্রসারিত করতে পারে, কারণ এই কোষটি মূলত প্রচুর পরিমাণে এর মধ্যে ফাইব্রিল রয়েছে, তন্তু রয়েছে, প্রোটিন তন্তু রয়েছে, যেই তন্তুগুলি ইলাস্টিসিটি গুণ সম্পন্ন। ফলে এই এপিডার্মিসের যে পেশি আবরণী কোষ এরা নিজেরা সংকুচিত প্রসারিত হয়, ফলে আলটিমেটলি এর দেহটিও সংকুচিত প্রসারিত হতে পারে, যে কারণে চলনের ক্ষেত্রে এই কোষটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। এরপরে রয়েছে কর্ষিকা অঞ্চল। কর্ষিকাটা কখনো 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 হাইড্রা আমাদের যেরকম হাত আমরা ব্যবহার করি সেরকম হাতের মতো করে এই কর্ষিকাগুলিকে হাইড্রা ব্যবহার করতে পারে। হাইড্রা তার কোনো পদতলকে, কোনো একটি স্থলকে ধরার জন্য, আটকে থাকবার জন্য এই কর্ষিকাগুলিকে ব্যবহার করে থাকে, যা চলনের ক্ষেত্রেও সাহায্য করে থাকে। এরপরে রয়েছে পদতল। হাইড্রা এই দুইটি এলাকা দিয়েই, এই কর্ষিকা এবং পদতল, এই দুটি এলাকাতেই প্রচুর পরিমাণে গ্লু নিঃসরণকারী বিভিন্ন প্রকার কোষ রয়েছে, যারা আঠালো পদার্থ নিঃসৃত করতে পারে, যার ফলে হাইড্রা কোনো একটি তলে আটকে থাকতে পারে। যদি হাইড্রা নিজেকে আটকে না রাখে, তাহলে হাইড্রা তো জলে বসবাস করে, আটকে না রাখে এবং দেহ যেহেতু খুবই হালকা, অল্প কিছু কোষ নিয়ে দেহ গঠিত, মাইক্রোস্কোপিক দেহ, সুতরাং নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও পানির স্রোতে সে কিন্তু এমনিতেই ভেসে তাহলে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে, যেটা তার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু চলে যেতে বাধ্য হবে। তো যাতে করে তার নিজের চেষ্টায় সে যখন চাইবে তখনই কেবলমাত্র চলন সম্পন্ন যেন করতে পারে, এই কারণে কোনো কিছুতে আটকে থাকাটা দরকার। আর এই কারণে এই দুই অঙ্গই মূলত আটকে থাকার জন্য ব্যবহার করে থাকে, এবং এর আটকে থাকার ক্ষেত্রে যেমন তেমনি চলতে গেলেও এই দুই অঙ্গকেই সে মূলত ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে গমন করে। এরপরে রয়েছে কতগুলি নেমাটোসিস্ট। নেমাটোসিস্ট বলতে আমরা জানি যে আমরা নিডোসাইট কোষ, এপিডার্মিসের আরেক ধরনের কোষ, যে নিডোসাইট কোষের কারণে এই পর্বটির নাম হয়েছে নিডারিয়া। তো এই নিডোসাইট কোষের মধ্যে একটি থলি থাকে যার নাম হচ্ছে নেমাটোসিস্ট, যা আমরা পূর্বের ক্লাসে আলোচনা করেছি। এবং সেই নেমাটোসিস্টের মধ্যে নেমাটোসিস্ট মূলত 4 ধরনের হয়ে থাকে, হাইড্রাতে পাওয়া যায়। একটা পেনিট্রান্ট, একটা ভলভেন্ট, একটা স্ট্রেপটোলিন, আর একটা হচ্ছে স্টেরিওলিন গ্লুটিন্যান্ট। এই 4টার মধ্যে এই দুটি যার নাম হচ্ছে স্ট্রেপটোলিন গ্লুটিন্যান্ট এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট এবং তার সঙ্গে সঙ্গে পেনিট্রান্ট, এই 3টি নেমাটোসিস্টই মূলত চলনের কাজে সাহায্য করে থাকে। কারণ এরা যখন কর্ষিকাতে বসে থাকে তখন যখন এরা কর্ষিকা দিয়ে কোনো একটি তলকে আটকে ধরতে চায় তখন আঠালো পদার্থ লাগবে। তো এই আঠালো পদার্থগুলি মূলত এই স্ট্রেপটোলিন এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, গ্লু আঠা, এই আঠালো পদার্থ বের করেই মূলত এরা কর্ষিকাকে কোনো একটি তলে আটকে থাকতে সাহায্য করে। সুতরাং এই সকল বিষয়গুলি হাইড্রাকে চলতে সাহায্য করে। তো এখন আমরা দেখি হাইড্রার চলনের প্রকারভেদ। হাইড্রা কত প্রকারে চলতে পারে? হাইড্রা মোটামুটি 8 প্রকারে চলাফেরা করতে পারে, 8টি ধরনে চলাফেরা করতে পারে। তার মধ্যে 2টি ধরন হচ্ছে প্রধানতম ধরন, মানে বেশিরভাগ সময়ই হাইড্রা ওই 2টি ধরনে চলাচল করে থাকে, 1 নাম্বার এবং 2 নাম্বার। তবু আমরা এই 8টি ধরন সম্পর্কেই জানবো। এর 1 নম্বরে রয়েছে লুপিং বা হামাগুড়ি চলন, 2 নম্বরে রয়েছে সামারসল্টিং বা ডিগবাজি, 3 নম্বরে রয়েছে গ্লাইডিং, 4 নম্বরে ভাসা, 5 সাঁতার, 6 আরোহণ ও অবরোহণ, 7 কর্ষিকার সাহায্যে হাঁটা এবং 8 হচ্ছে স্বতঃস্ফূর্ত চলন, বডি কন্ট্রাকশন অ্যান্ড এক্সপ্যানশন। এগুলো নিয়ে আমরা আলোচনা করব। আমরা প্রথম যে দুটির মধ্যে প্রথমে একটি লুপিং বা হামাগুড়ি চলন, এই হামাগুড়ি চলন সম্পর্কে একটু আলোচনা করব। হামাগুড়ি চলনটি হচ্ছে একটি ধীর গতি সম্পন্ন চলন, যখন তেমন কোনো উদ্দীপনার প্রয়োজন হয়নি, অর্থাৎ তেমন কোনো শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়নি বা শিকার ধরার কোনো
মানে উদ্দীপনা নেই তার ভিতরে, বা সেই স্থান ত্যাগ করার, খুব দ্রুত ত্যাগ করার মতো কোনো উদ্দীপনা নেই, এরকম কোনো একটি সময়ে যখন হাইডা খুব প্ল্যান প্রোগ্রাম করে অনেক লম্বা দূরত্ব অতিক্রম করতে চায় কিন্তু খুব বেশি পরিশ্রম করতে চায় না, তখন সাধারণত হাইডা এই পদ্ধতিটি অ্যাপ্লাই করে থাকে। এটি দ্বারা সে খুব আস্তে আস্তে চলে ঠিকই, কিন্তু সে অনেকটা পথ অতিক্রম করতে পারবে কারণ তার শ্রম কম হবে। এক্ষেত্রে প্রথমেই দেখা যায় যে হাইডা তার দেহটাকে আটকে তো রাখছেই, পদতল দিয়ে আটকে আছে। এখন হাইডা এখান থেকে সামনের দিকে একটু এগিয়ে যেতে চায়, তখন হাইডা তার দেহকে বাঁকিয়ে এই যে কর্ষিকা অঞ্চল, এই কর্ষিকা অঞ্চলটিকে এই পদতল যেদিকে যাচ্ছে, যে তলটি রয়েছে, চলার তলটি রয়েছে, সেই তলে নিজেকে আটকে ফেলবে। এ কারণে এ পাশে বাঁকাতে চায়। এ বাঁকাতে গেলে প্রথম যে অংশটি লাগে, আমরা যেটা বলেছিলাম যে হাইডার চলনাংশসমূহ, অংশের প্রথম অংশটি ছিল পেশি আবরণী কোষ। এখানেও ঠিক তেমনি এই পাশের এপিডার্মিসের যে পেশি আবরণী কোষগুলো রয়েছে তারা মূলত সংকুচিত হয়, আর তার অপোজিট, দেহের অপোজিট পাশের এ পাশের যে পেশি আবরণী কোষগুলো রয়েছে তারা মূলত প্রসারিত হয়। প্রসারিত হয় বলে এ পাশের দেহটি প্রসারিত হয়ে যাচ্ছে, আর এ পাশের দেহটি, দেহের এই পাশের অংশটি সংকুচিত হয়ে যাচ্ছে। ফলে দেহটি বেঁকে যাচ্ছে, এভাবে বাঁকে যাচ্ছে, যে কারণে এই পাশের দেহের এই পাশের এপিডার্মিসের কোষগুলি সংকুচিত আর এ পাশের কোষগুলি প্রসারিত হয়েছে। ফলে কর্ষিকাটিকে তলের সঙ্গে বাঁকিয়ে আনতে সক্ষমতা অর্জন করেছে হাইডা। এবং আনার পরে এই কর্ষিকার মধ্যে অবস্থিত নিউরোসাইট কোষ, নেমাটোসিস্ট, তার মধ্যে স্টেপটোলিন এবং স্টেরিওলিন গ্লুটিন্যান্ট, এরা গ্লু নিঃসৃত করে, যার ফলে এখান থেকে আঠা বের হয়। ফলে এই আঠা দ্বারা এই তলটিকে আটকে ধরতে সাহায্য করে। এখন আটকে ধরে লাভটা কি হলো? লাভ হলো সেটা হচ্ছে যে এই পদতলকে এখন তুলে ফেলতে পারবে। পদতলকে তুলে ফেলে কি হবে? পদতলকে কর্ষিকা যেখানে আছে সেখানকার দিকে পদতলকে একটু সামনের দিকে এগিয়ে আনা যাবে। ফলে এতটুকু দূরত্ব কিন্তু সে অতিক্রম করতে পারবে। অর্থাৎ পদতল ছিল আরেকটু দূরে, এখন পদতলকে তুলে ফেলে পদতলকে কাছাকাছি, কর্ষিকার কাছাকাছি টেনে আনছে। ফলে এই যে দূরত্ব, এতটুকু দূরত্ব সে কিন্তু অতিক্রম করতে পারছে, খুবই অল্প দূরত্ব। কি হতো যদি সে একবারে দুটোকেই আলাদা করে ফেলতো? তাহলে সে স্রোতে আগের মতোই পানির স্রোতে এক স্থান থেকে এমনিতেই আরেক স্থানে চলে যেত, যেটা তার কাম্য ছিল না। সে হয়তো একটি নির্দিষ্ট টার্গেট স্থাপন করেছে, সে ওইখানে যেতে চায়, সুতরাং তার ইচ্ছের বাহিরে পানি তাকে নিয়ে যাবে, এটা তো হওয়া যাবে না। এজন্যই সে কর্ষিকা দিয়ে আগে নিজেকে আটকে ফেলে পাটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে আসলো, ফলে সে সামান্য দূরত্ব অতিক্রম করতে পেরেছে। এভাবে আগেই বলেছি যে এটি হচ্ছে একটি মন্থর প্রক্রিয়া, খুবই ধীরে ধীরে সংগঠিত হয়, কিন্তু খুব বেশি দূরত্ব, অনেক লম্বা একটি পথ সে যখন অতিক্রম করতে চায় তেমন কোনো উদ্দীপনা ছাড়াই, তখন সে সাধারণত এই পদ্ধতিটি ব্যবহার করে। যখন পদতলটি এখানে এসে গেল, তখন আবারও হাইডা এই কর্ষিকাগুলিকে মুক্ত করে ফেলে এই পদতলের উপরে সোজা হয়ে দাঁড়ায় এবং আবারও পরবর্তীতে এই চক্রটির পুনরাবৃত্তি ঘটায়। অর্থাৎ আবারও কর্ষিকাকে বাঁকিয়ে এনে কর্ষিকাকে আটকে ফেলে পদতলকে উন্মুক্ত করবে, পদতলকে আবার কর্ষিকার কাছাকাছি আনবে, আরেকটু পথ অতিক্রম করা হবে। হামাগুড়ি, ক্রিপিং, খুব ধীরে ধীরে এই চলনটি সম্পন্ন হয় বলেই এই চলনের নাম হয়েছে লুপিং বা হামাগুড়ি চলন। এটি হচ্ছে হাইডার 1 নম্বর চলন। এরপরে আমরা আসি 2 নম্বর, সমারসল্টিং বা ডিগবাজি চলন। এটি খুব দ্রুত, হাইডা বিপদে পড়েছে, হাইডার আশেপাশে শত্রুর দেখা যাচ্ছে, বা হাইডা কোনো শিকারটিকে ধরার জন্য এক স্থান থেকে দ্রুত এক জায়গায় যেতে চাচ্ছে। তাহলে দ্রুত যাওয়ার জন্য কিন্তু খুব স্বল্প দূরত্ব, অর্থাৎ যেহেতু তাকে বেশি পরিশ্রম করতে হচ্ছে, সে অল্প দূরত্ব অতিক্রম করার জন্য, কিন্তু দ্রুততার সঙ্গে অতিক্রম করার জন্য এই পদ্ধতিটি ব্যবহার করে থাকে। এই যে ডিগবাজি বলা হচ্ছে, ডিগবাজিতে কি ঘটনা ঘটছে? এখানেও
প্রায় সেম অংশসমূহ, দেহের প্রায় একই অংশসমূহ ব্যবহৃত হয় এবং একই পদ্ধতিতে একই রকম, যেমন এপাশের দেহের এপাশের এপিডার্মিসের কোষগুলি সংকুচিত হয়, এপাশের কোষগুলি এক্সপ্ল্যান হয়, ফলে এটা বড় হয়ে যাচ্ছে, এপাশেটা সংকুচিত হচ্ছে, ফলে কোষিকা আটকে যাচ্ছে। কিন্তু এবার কোষিকা আটকে ফেলে পাটিকে সে মুক্ত করছে ঠিকই, মুক্ত করে সে আবার কোষিকার কাছাকাছি না এনে সে কোষিকার উপরে ভর দিয়ে পুরোপুরি দাঁড়িয়ে যাচ্ছে। এই পাটিকে একদম পুরোপুরি দেহের সঙ্গে 180 ডিগ্রি সমান্তরাল করে ফেলছে। ডিগবাজি, অর্থাৎ মাথাটিকে সামনে তলে নিয়ে মাথার উপরে পাটা তুলে ফেলছে, ফলে এটাকে ডিগবাজি চলন বলা হচ্ছে। কারণ এটা পুরোপুরি কোষিকার উপরে দাঁড়িয়ে গিয়ে পাটিকে 180 ডিগ্রি করার পরে আবারও পাটিকে আবার বাঁকিয়ে নিয়ে এসে পদতলকে চলনের তলকে পদতল দ্বারা আটকে ধরবে, আটকে ধরে আবার কোষিকাকে তুলে এই পদতলের উপরে সোজা হয়ে দাঁড়াবে। ফলে হাইড্রা আসলে মূলত ডিগবাজি দিয়েছে এখানে, মাথার উপরে অর্থাৎ কোষিকার উপরে ভর করে দাঁড়িয়ে সে কিন্তু চলে যাচ্ছে। ফলে সে তার দেহের প্রায় দ্বিগুণ দূরত্ব অল্প সময়ে, একই সময়ে দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে। আর লুপিংয়ের বেলায় হাইড্রা কিন্তু তার দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে, কারণ সেই সময়ে হাইড্রা জাস্ট এই পদতলকে উন্মুক্ত করে এখান থেকে এখানে আনে, ফলে এইটুকু দূরত্ব সে অতিক্রম করে। কিন্তু এখন সে পুরোপুরি তার দেহের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করতে পারছে সামারসল্টিং এর মাধ্যমে। দুটি হচ্ছে হাইড্রার চলনের প্রধান দুটি অংশ। এই দুটি অংশ নিয়েই মূলত হাইড্রার চলন। কিন্তু তারপরেও হাইড্রা এই দুটি চলন বাদেও বিভিন্ন সময়ে উদ্দীপনায় উদ্দীপ্ত হয়ে আরও যে 6টি পদ্ধতি রয়েছে, অর্থাৎ মোট 8টি, এই 6টি পদ্ধতিতেও হাইড্রা কিন্তু চলাচল করে থাকে। তো আমরা একটু এখানে দেখি, এটি হচ্ছে হাইড্রার ডিগবাজি চলন, এটি হচ্ছে হাইড্রার লুপিং বা হামাগুড়ি চলন, যেখানে হাইড্রা পাটিকে জাস্ট শুধু কোষিকার কাছাকাছি টেনে আনছে, ফলে এখানে অতিক্রম করছে। আর এখানে হাইড্রা কোষিকার উপরে সোজা হয়ে দাঁড়াচ্ছে, দাঁড়িয়ে আবার পদতলকে এখানে নিয়ে আসছে, ফলে 180 ডিগ্রি ঘুরছে, এটা লুপিং। আর এটি হচ্ছে সামারসল্টিং। এরপরে যেটি রয়েছে এখানে ছবি, এটাতে আমরা পরে আসছি। 3 নম্বরে যেটা রয়েছে গ্লাইডিং। এই গ্লাইডিং চলনের ক্ষেত্রে হাইড্রা কিভাবে চলে? এটার ক্ষেত্রে হাইড্রার যে দেহের এপিডার্মিসের কোষগুলি রয়েছে তার মধ্যে গ্রন্থি কোষ নামে এক ধরনের কোষ রয়েছে, যেখান থেকে প্রচুর মিউকাস নিঃসরণ করে। যেখানে হাইড্রা আটকে ছিল সেই জায়গাতে যখন সে যেতে চায়, ওখান থেকে অন্য স্থানে যেতে চায়, তখন সে কি করে, তার যে গ্রন্থি কোষগুলো থেকে প্রচুর পরিমাণে মিউকাস নিঃসরণ করে ওই এলাকাটিকে পিচ্ছিল করে ফেলে। পিচ্ছিল করে হাইড্রা তার সমস্ত পদতল এবং কোষিকা দুটোকেই ছেড়ে দেয়, অর্থাৎ আটকে থাকা জায়গা থেকে মুক্ত করে আনে, এবং ওই পিচ্ছিল এলাকা থেকে সে পিছলায়ে সে ওই স্থান থেকে আরেক স্থানে চলে যায়। এই যাওয়াটাকে বলা হচ্ছে গ্লাইডিং। এবারে আমরা আসবো ভাষা। এবারে আমরা ওই ছবিটাতে যাই। ভাষা, এই যে এটি হচ্ছে ভাষা। এই ভাষা এই হাইড্রার এই সময়ে হাইড্রার পদতলে গ্রন্থিকোষ থেকে এক ধরনের বুদবুদ বের হয়। বুদবুদ বের হওয়ার সঙ্গে সঙ্গেই হাইড্রা তার পদতলকে যেখানে সে আটকে ছিল সেই আটকানো জায়গা থেকে মুক্ত করে ফেলে। ফলে হাইড্রা কিন্তু পানিতে এখন ভেসে আছে, কিন্তু হাইড্রার কিছুটা নিয়ন্ত্রণ থাকে, হাইড্রার দেহটা অনেকটা হালকা হয়ে যায়। এই হালকা হয়ে সে নিজেকে নিয়ন্ত্রিতভাবে এক স্থান থেকে অল্প একটু দূরত্বে সে নিজেকে নিয়ে যেতে পারে। এই ধরনের চলনকে বলা হচ্ছে হাইড্রার ক্ষেত্রে হাইড্রার ভাষা। এরপরে রয়েছে সাঁতার। সাঁতার মানে যেমন মানুষ সাঁতার কাটে হাত এবং পাকে ব্যবহার করে পানিকে ঠেলে ঠেলে এগিয়ে যায়, ঠিক তেমনিভাবে হাইড্রাও পানিতে নিজেকে ভাসিয়ে দেওয়ার পর তার যে কোষিকাগুলি রয়েছে এই কোষিকাগুলিকে হাতের মতো করে ব্যবহার করে পানিকে পেছন কেটে কেটে সামনের দিকে অগ্রসর হয়। অর্থাৎ একদমই উন্নত প্রাণী সাঁতারের মতোই হাইড্রা এখানে কোষিকাকে ব্যবহার করে সাঁতার দিয়ে থাকে। এটি আচ্ছা। এরপরে রয়েছে আরোহণ এবং অবরোহণ। আরোহণ এবং অবরোহণ,
এই যে ভাষা, এটা হচ্ছে ভাষা ফ্লোটিং। এক্ষেত্রে এখানে এই যে একটা গ্যাস বাবলের তৈরি হয়, বাবল তৈরি হয়ে সে নিজেকে মুক্ত করে ফেলে এবং মুক্ত করার পরে সে কিছুটা অনেকটা হালকা বোধ করে এবং হালকা বোধ করার কারণে পানিতে সে কিছুক্ষণ ভাসতে পারে। এখানে আরোহণ এবং অবরোহণের ব্যাপারটি দেখানো হয়েছে। আরোহণ অবরোহণ মানে যদি হাইডা কোনো গাছের উদ্ভিদের, নিমজ্জিত উদ্ভিদের, পানিতে নিমজ্জিত উদ্ভিদের কোনো একটি জায়গায় আটকে ছিল, এখন সে এখান থেকে গাছের উপরের দিকে উঠতে চায়, তাহলে হাইডা কি করে? হাইডা প্রথমে আগে এখানে থাকা অবস্থাতেই এই কর্ষিকাগুলিকে দিয়ে হাইডা প্রথমে গাছের উপরের দিকের কোনো যে শাখা, সেই শাখাটিকে আঁকড়ে ধরে, পেঁচিয়ে ধরার পর তারপরে সে দেহটিকে এই পাদযাত্রী থেকে মুক্ত করে ফেলে। এমনিভাবে মুক্ত করে ফেলে পাদযাত্রীটিকে আবার কর্ষিকার ঠিক উপরে, যেখানে কর্ষিকাকে আটকে ফেলেছে তার কাছাকাছি নিয়ে যেয়ে স্থাপন করে। ফলে সে হাইডা আলটিমেটলি এখান থেকে এই উপরে কিন্তু চলে গেল। এটাকে বলা হচ্ছে আরোহণ, অর্থাৎ উপরের দিকে ওঠা। হাইডা গাছ বেয়ে যেমন একবার কর্ষিকাকে আটকে ফেলে দিয়ে তারপর পাদযাত্রীটাকে আলগা করে ফেলে, পাদযাত্রী আবার কর্ষিকার কাছাকাছি নিয়ে গেল, ফলে আলটিমেটলি পুরো হাইডাটি উপরের দিকে উঠে গেল। এরকম আরোহণ। ঠিক তেমনি বিপরীত ক্রমেও সে কিন্তু অবরোহণও করতে পারবে একইভাবে। যদি সে মনে করে যে আমি এখান থেকে এখানে আসব, একই পদ্ধতি অবলম্বন করে প্রথমে আগে পাদযাত্রীটিকে এখানে কাছাকাছি আনবে, তারপরে কর্ষিকাকে ছেড়ে দিয়ে পাদযাত্রী কাছাকাছি আনবে, ফলে সে কিন্তু উপর থেকে নিচের দিকে নেমে আসবে। এটাকে বলা হচ্ছে আরোহণ এবং অবরোহণ। এরপরে 8 নাম্বারটি রয়েছে স্বতঃস্ফূর্ত চলন, বডি এক্সপ্যানশন অ্যান্ড কন্ট্রাকশন। এটি হচ্ছে বডি কন্ট্রাকশন, অর্থাৎ আমরা আগেই বলেছি যে হাইডার পেশি আবরণী কোষটি যথেষ্ট ইলাস্টিসিটি গুণ সম্পন্ন। এর হাইডার যে কোষগুলো রয়েছে এরা খুব দ্রুত সংকুচিত প্রসারিত হতে পারে, ফলে এমনভাবে হাইডার পুরো দেহকে সংকুচিত করতে পারে। এক্ষেত্রে কিন্তু প্রতিটি চলনের ক্ষেত্রে হাইডার এপিডার্মিসের এবং গ্যাস্ট্রোডার্মিসের কিন্তু দুই ধরনের কোষ রয়েছে। একটা নাম হচ্ছে সংবেদী কোষ আর একটা নাম হচ্ছে স্নায়ু কোষ। অর্থাৎ কি উদ্দীপনার ক্ষেত্রে যে স্নায়ু কোষটি বা সংবেদী কোষটি উদ্দীপনাটি স্নায়ু কোষের মাধ্যমে পুরো দেহে গ্যাস্ট্রোডার্মিস পর্যন্ত পরিবাহিত করে, যে কারণে এরা তখন পুরো দেহটি আলটিমেটলি জেনে যায় যে আমরা আসলে কোন পদ্ধতিতে আমরা এখানে চলনটি সম্পন্ন করব। সে কারণে পুরো বডিটি এখানে একই সঙ্গে পুরো বডি সংকুচিত হয়ে যায়, ফলে দেহটি সংকুচিত হলো। আবার তার কিছুক্ষণ পরেই পুরো বডিটি পেশি আবরণী কোষগুলি এক্সপ্যান্ড করে, একবারে লম্বাটে হয়ে যায়, ফলে দেহটি লম্বাটে হয়ে যায়। এভাবে সংকুচিত প্রসারিত করতে করতে সে একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে স্বতঃস্ফূর্তভাবে কিন্তু চলতে পারবে। একবার সংকুচন, একবার প্রসারণ, একবার প্রসারণ, এভাবে করতে করতে তার দেহের ভারের মাধ্যমেই তার সেই তল থেকে সে কিন্তু নিজেকে একটু সরিয়ে ফেলতে পারবে। এভাবে অল্প দূরত্ব হাইডা অতিক্রম করতে পারে। এরকম 8টি পদ্ধতিতে মূলত হাইডা তার পুরো চলনটি সম্পন্ন করে। কিন্তু আমরা প্রথমে বলেছিলাম যে হাইডা আসলে প্রধানত 2টি চলনের মাধ্যমে, লুপিং এবং সামারসল্টিং, এই 2টি চলনের মাধ্যমে হাইডা কিন্তু তার নিজস্ব চলনটি সম্পন্ন করে থাকে। আমরা এখানে একটি অ্যানিমেশন ভিডিওর মাধ্যমে পুরো হাইডার চলনগুলি সম্পর্কে একটু জানার চেষ্টা করব। এটি হচ্ছে হাইডার একটি হচ্ছে এক্সপ্যানশন অবস্থা, একটা হচ্ছে কন্ট্রাকশন অবস্থা। হাইডা এভাবে নিজেকে একদম সংকুচিত করে এরকম করে ফেলতে পারে, হাইডা নিজেকে লম্বাটে ইলংগেটেড করে ফেলতে পারে। তার যে পেশি আবরণী কোষগুলো রয়েছে এগুলো প্রসারণের মাধ্যমে একদম লম্বাটে করে ফেলতে পারে, এবং এই করে ফেলার মাধ্যমেই সে কিন্তু, এটা স্বতঃস্ফূর্ত চলন দেখানো হচ্ছে। এখানে এটি হচ্ছে তল, যে তলে আটকে আছে হাইডা। এখানে একবার হাইডার দেহ লম্বাটে করে ফেলছে, একবার দেহকে একদম কন্ট্রাকশন করে ফেলতে পারছে। এভাবে কিন্তু হাইডা নিজের দেহের ভরের কারণে এই তল থেকে একটু করে সামনের দিকে এগোতে পারে। কিন্তু তার যে প্রধান 2টি চলন, সে কিন্তু এটাতেও এইভাবে তার কোষিকাগুলিকে ব্যবহার করে, এই পেশি আবরণী কোষ ব্যবহার করে, এটির মাধ্যমেও কিন্তু হাইডা নিজেকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়।
এটি হাইড্রার লুপিং, অর্থাৎ হাইড্রা তার কোষিকাকে প্রথমে আগে এক পাশে বাঁকিয়ে সংকুচিত করে এপাশটা প্রসারিত করে কোষিকাকে এই চলন তলের দিকে আটকে ফেললো এবং পদতলকে এখন আস্তে 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 পদতলকে কাছাকাছি কাছাকাছি কোষিকার কাছাকাছি কাছাকাছি এনে স্থাপন করছে। ফলে এই যে দূরত্ব অতিক্রম করছে, দূরত্ব অতিক্রম করছে, এখান থেকে এখানে যাওয়া হলো, এটাই হচ্ছে হাইড্রার চলন। আবার সে পদতলের উপরে ভর করে কোষিকাকে মুক্ত করে সে খাড়া হয়ে দাঁড়াবে। অর্থাৎ এইটুকু যে চলন সম্পন্ন করলো, এটাকেই বলা হচ্ছে লুপিং। এভাবে সে পর্যায়ক্রমিকভাবে আবারও লুপিং করবে, আবারও লুপিং করবে। আর এই যে এখানে এখানে একটা তৈরি হচ্ছে যে একটা যে জায়গা, এই জায়গাটাকে বলা হচ্ছে লুপ, লুপ বা ফাঁসের মতো জায়গা। সামারসল্টিং এর ক্ষেত্রে এবার সে কিন্তু পাদযাত্রীকে কাছাকাছি আনবে না, সে কোষিকার উপরে ভর করিয়ে পুরো পাদযাত্রীটিকে সোজা হয়ে 180 ডিগ্রি তুলে ফেলবে, তুলে ফেলে পাদযাত্রীটিকে আবার ঘুরিয়ে আবারও সে এখানে আনবে। এবারে আবারও কিন্তু আরেকটি লুপ তৈরি হবে, ফাঁসের মতো জায়গা তৈরি হবে। এবারে সে পাদযাত্রীর উপর ভর করে কোষিকাকে মুক্ত করে পুরো হাইড্রাটিকে দাঁড় করিয়ে দিবে। এভাবে দিকবাজি চলনের মাধ্যমে হাইড্রা সামারসল্টিং চলন সম্পন্ন করবে। গ্লাইডিং, হাইড্রা এখানে গ্রন্থিকোষ নিঃসৃত করে, গ্রন্থিকোষগুলো বেশিরভাগই পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে, এই যে এপিডার্মিসের বেশিরভাগ কোষিকা অঞ্চলে বেশি থাকে, দেহের অন্যান্য অংশও থাকে, এখান থেকে কিছুটা অনেক পরিমাণে পিচ্ছিল করে করে সে এই জায়গাটিকে পিছলাই পিছলাই হাঁটে। এটি হচ্ছে হাঁটা, অর্থাৎ কোষিকাকে ভর করে কোষিকা দিয়ে আঙুলের মতো ব্যবহার করে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, ওয়াকিং। এটা হচ্ছে হাঁটা পদ্ধতি, যেটি হাইড্রা কোষিকাকে ব্যবহার করে বেশি সম্পন্ন করে থাকে। আরোহণ এবং অবরোহণ, ক্লাইম্বিং। আরোহণ, কোনো একটা জায়গায় উঠতে যাচ্ছে, তখন সে আঁকড়ে ধরবে কোষিকা দিয়ে, দিয়ে পাদযাত্রীটিকে এই কোষিকার কাছাকাছি স্থাপন করে সে এখান থেকে উপরের দিকে উঠে যাবে, এটাকে বলা হচ্ছে আরোহণ। এটি হচ্ছে সেই তল যেই তলে আটকে থাকে। ফ্লোটিং, ভাষা, এক্ষেত্রে বাবল তৈরি হবে, এখানে বাবল তৈরি হবে এবং এই বাবলের প্রথমে আগে সে নিজের দেহটাকে আলাদা করে ফেলে, এখানে গ্রন্থিকোষ নিঃসৃত বুদবুদ তৈরি হবে, ফলে দেহটিকে হালকা করে সে ভাসতে পারবে। এইভাবে সে এবার নিজেকে আটকে মুক্ত করেছে, মুক্ত করার পরে সেই জায়গাটিকে বুদবুদ তৈরি করে ফেলেছে এবং অনেকটা সে এখান থেকে ভাসতে পারছে, নিজের দেহকে হালকা অনুভব করে কিছুক্ষণের জন্য সে ভেসে থাকতে পারে। সাঁতার, এটির মাধ্যমে আমরা দেখেছি যে হাইড্রা তার কোষিকাগুলিকে হাতের মতো করে ব্যবহার করে এবং হাতের মতো করে ব্যবহার করে এর পানিটিকে পুরোটাকে শেষ পিছনের দিকে ঠেলে দিয়ে সামনের দিকে নিজের দেহটিকে অগ্রসর করায়। এভাবে সে নিজের, এখানে কিন্তু পাদযাত্রী এবং কোষিকা দুটোই কিন্তু উন্মুক্ত থাকে। ঠিক আছে, আমরা এরপরে বলেছিলাম যে লুপিং এবং সামারসল্টিং অর্থাৎ প্রধান দুটি চলন, এই প্রধান দুটি চলনের মধ্যে পার্থক্য। এটি আমরা আজকে যেহেতু অনলাইন ক্লাস, আমরা অনলাইন ক্লাসে লুপিং এবং সামারসল্টিং পার্থক্যটি হয়তো দেখিয়ে দেব, কিন্তু আমাদের যদি ক্লাস সামনাসামনি হতো আমি অবশ্যই লুপিং এবং সামারসল্টিং চলনটি যখন তোমাদের কাছে বর্ণনা করা হয়ে যাবে তখন অবশ্যই তোমাদের কাছ থেকেই এই অ্যান্সারটি আসা উচিত ছিল যে লুপিং এবং সামারসল্টিং চলনের মধ্যে কি কি পার্থক্য দেখা যায়, কারণ বর্ণনাগুলি যেহেতু করা হয়ে গেছে তোমাদের কাছ থেকে অ্যান্সারগুলি আসা উচিত ছিল। তোমরা যারা ক্লাস দেখছো, ক্লাস ফলো করছো, তোমরা নিজেরাই আসলে চেষ্টা করবে লুপিং এবং সামারসল্টিং এর পার্থক্য নিজেরাই বের করা। তবু যেহেতু এখন আমাদের অনলাইন ক্লাস, সে সুযোগ আমাদের আসলে নেই, তো আমরা এখানে আমি একটু বর্ণনা করার চেষ্টা করি। গতির প্রকৃতি, লুপিং এবং সামারসল্টিং, এখানে দেখানো হচ্ছে এটি হচ্ছে সামারসল্টিং আর এটা হচ্ছে লুপিং। গতির প্রকৃতি অর্থাৎ দুই চলনের মধ্যে কোনটাতে গতি কম বেশি আমরা জানি। লুপিং অবশ্যই মন্থর গতি মানে ধীর গতি সম্পন্ন চলন, আর সামারসল্টিং হচ্ছে দ্রুত গতি সম্পন্ন চলন। এটি হচ্ছে সামারসল্টিং আর এটি হচ্ছে লুপিং। আচ্ছা, পদতল লুপিং এর ক্ষেত্রে
পদতল কখনো মাটি এখানে এটা ত্যাগ করে উপরের দিকে উঠে আসবে না, অর্থাৎ পদতল আটকে থাকবে ঠিকই, কিন্তু এটা পদতল কখনোই কোর্সিকার উপরে ভর দিয়ে দাঁড়াবে না। লুপিং এর ক্ষেত্রে পদতলটি কখনোই কোর্সিকার উপরে ভর দিয়ে দাঁড়াবে না, পদতল উঠিয়ে ফেলে পদতল কোর্সিকার কাছাকাছি এনে প্রতিস্থাপন করবে, কিন্তু পদতলকে উপরের দিকে তুলে সেই কোর্সিকার উপরে ভর করে দাঁড়ায় না। কিন্তু সমারসল্টিং এর ক্ষেত্রে হাইড্রা পুরোপুরিভাবে পদতলকে উন্মুক্ত করে পদতলকে কোর্সিকার উপরে ভর করে দাঁড়িয়ে ফেলে পদতলের অবস্থান। লুপ, এই পদ্ধতিতে একবার লুপ তৈরি হয়, আর ওই পদ্ধতি সমারসল্টিং এর ক্ষেত্রে দুইবার লুপ তৈরি হয়। লুপ মানে কি, এই যে এই জায়গাটা তৈরি হচ্ছে যে এটাকে বলা হচ্ছে লুপ। এই যে হাইড্রা একবার এখানে পদতলকে আটকে ফেলে আবার কোর্সিকাকে এনেছিল, ফলে একটা লুপ তৈরি হয়েছিল, এবং এই লুপটি কিন্তু আরেকবার তৈরি হবে না, এ শুধু পদতলকে এখান থেকে কাছাকাছি আনতে পেরেছে, ফলে একবারই লুপ তৈরি হয়েছে এবং আবার কোর্সিকাকে মুক্ত করে পদতলের উপর দাঁড়িয়ে পড়েছে। কিন্তু সমারসল্টিং এর ক্ষেত্রে পদতলকে যখন সে এখানে কোর্সিকাকে আটকে ফেললো, তখন এখানে যেমন একটা লুপ তৈরি হয়, ঠিক তেমনি ভাবে আবার যখন কোর্সিকা যখন দাঁড়িয়ে যায়, কোর্সিকাকে দাঁড়ানোর ফলে পদতলকে যখন আবার সে এনে আটকায়, তখন আবারও কিন্তু আরেকটি লুপের তৈরি হয়। ফলে এখানে সমারসল্টিং এর ক্ষেত্রে দুইবার লুপ তৈরি হচ্ছে, আর লুপিং এর ক্ষেত্রে একবার লুপ তৈরি হচ্ছে। লুপ বলতে বোঝাচ্ছে এই পদতল এবং কোর্সিকার মাঝামাঝি জায়গায় এই যে ফাঁকা জায়গাটা তৈরি হচ্ছে, এটা কি বলা হচ্ছে, লুপ। দূরত্ব, এই পদ্ধতিতে মানে লুপিং পদ্ধতিতে হাইড্রা লম্বা দূরত্ব, আগেই বলেছি যে তেমন কোনো উদ্দীপনা নেই, সে একটু সময় নিয়ে অনেকটা পথ অতিক্রম করতে চায় কম শ্রম দিয়ে, তখন সে দূরত্বটা লুপিং ব্যবহার করে। সুতরাং লুপিং এর ক্ষেত্রে লম্বা দূরত্ব অতিক্রম করে, আর দিগবাজি চলনের ক্ষেত্রে ছোট দ্বারা আক্রান্ত হলে, দ্রুত এক স্থান থেকে অন্য স্থানে যাওয়ার প্রয়োজন হলে, তখন সে স্বল্প দূরত্ব অতিক্রম করার জন্য ডিগবাজি, যদিও এটাতে সে অনেক বেশি দূরত্ব একই সময়ে চলতে পারছে, কিন্তু সে আসলে অনেকটা পথ অতিক্রম করার জন্য এই পদ্ধতি ব্যবহার করে না। পদতলের অবস্থান, অর্থাৎ পদতলটি লুপিং এর ক্ষেত্রে সব সময়ই কোর্সিকার পেছনে থাকে, কিন্তু সমারসল্টিং এর ক্ষেত্রে পদতল একবার কোর্সিকার পেছনে আর একবার পদতল কোর্সিকার সামনে অবস্থান করছে। এই সকল পার্থক্যগুলি কিন্তু আমরা লুপিং এবং সমারসল্টিং চলনের পার্থক্য যখন আমরা বিবরণ করি, তখনই কিন্তু আসলে এই পার্থক্যগুলি আমাদের জানা হয়ে যায়। কিন্তু তোমাদের পরীক্ষায় লুপিং এবং সমারসল্টিং এর পার্থক্য কিন্তু বেশ পরীক্ষায় আসে। তো আমরা আশা করব যে চলনের এই দুটি চলন সম্পর্কে এবং হাইড্রার যে অন্যান্য চলনগুলি রয়েছে, এগুলি সম্পর্কে তোমরা কিছুটা হলেও জানতে পারলে, এবং তোমরা যদি এটা সম্পর্কে আরেকটু তোমাদের জ্ঞানকে ক্লিয়ার করতে চাও, তাহলে অবশ্যই তোমাদেরকে বইটি পড়তে হবে, এবং তোমরা সেটি করবে বলেই আমি আশা করছি। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। তো সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে।